প্রত্যেককে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আমরা প্রত্যেকেই কিন্তু জানি যে রেলওয়েতে চাকরি করলে অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। ভারতবর্ষে কিন্তু ডিফেন্সের পরে যদি কেউ সব থেকে বেশি ফ্যাসিলিটি পেয়ে থাকে তাহলে কিন্তু রেলওয়ে জবে। এবং এর উপর কি কি ফ্যাসিলিটি রেলওয়েতে পাওয়া যায় তার উপর অলরেডি একটি ভিডিও আমার কিন্তু চ্যানেলে রয়েছে। এছাড়া তার লিঙ্কটি কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখতে পারো। চলো তাহলে আজকে রেলওয়েতে চাকরি করলে কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে বা কি কি ডার্ক সাইড রয়েছে রেলওয়েতে চাকরি করলে সেগুলো জেনে নিই। কারণ যেখানে ফ্যাসিলিটি বেশি পাওয়া যায় সেখানে কিন্তু মাইনাস দিকও কিছু থাকে। চলো তাহলে শুরু করা যায়। প্রথম যে পয়েন্টটি রয়েছে সেটা কিন্তু হচ্ছে শিফটিং ডিউটি। রেলওয়েতে চাকরি করা মানেই তোমার লাইফে কিন্তু কখনো পার্মানেন্ট ডিউটি থাকবে না, তোমাকে শিফটিং ডিউটি করতে হবে। অর্থাৎ যদি তোমার মাসে 30 দিন হয় তাহলে 10 দিন সকালে ডিউটি, বাকি 10 দিন তোমার কিন্তু মিডিলে ডিউটি, এবং বাকি যে 10 দিন তোমার কিন্তু নাইট ডিউটি করতে হবে। এর ফলে শিফটিং ডিউটি হওয়ার ফলে কি তোমার যে ব্যক্তিগত জীবন সেখানে কিন্তু তুমি কোনো কিছু সেটেল ভাবে কিছু করতে পারবে না, ফ্যামিলির সঙ্গে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে না। এবং তাছাড়া সঙ্গে সব থেকে বড় যে সমস্যাটা হয় কিন্তু হেলথ ইস্যু। কারণ শিফটিং ডিউটি হওয়ার পরে কিন্তু তোমার যে রেস্ট তোমার শরীরটা চায় যেটা ডিউটির পরে, সেটা কিন্তু প্রপার টাইমে তোমরা পাবে না। তো এই দিকটা কিন্তু তোমাদের অবশ্যই ধ্যান রাখতে হবে। কারণ রেলওয়েতে ম্যাক্সিমাম যে জব হয় তো 60 to 70% কিন্তু ওপেন লাইন জব। ওপেন লাইন জব মানে ডাইরেক্ট রেলের কাজকর্মের সঙ্গে যুক্ত, এবং এই 60 to 70% মানুষের কিন্তু শিফটিং ডিউটি হয়। তো এটা কিন্তু রেলওয়ের চাকরির সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো। যেমন তোমার ড্রাইভার বলো, স্টেশন মাস্টার বলো, গুডস গার্ডদের প্রত্যেকে কিন্তু শিফটিং ডিউটি। তো এদের কিন্তু হেলথের উপর কিন্তু লং টার্মে অবশ্যই প্রভাব পড়ে। দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে হাই রেসপন্সিবিলিটি। রেলওয়েতে যে জবগুলো সেগুলো কিন্তু রেসপন্সিবিলিটি অন্য গভর্নমেন্ট জবের থেকে কিন্তু অনেক বেশি, কারণ রেলওয়ে কিন্তু প্যাসেঞ্জার সেফটি রিলেটেড জব। তো তোমাকে সেই বিষয়টা কিন্তু ধ্যান রাখতে হবে। যেমন স্টেশন মাস্টার, গুড গার্ড, ট্রেন ম্যানেজার বা এসএনটি, সিগন্যাল, ইলেকট্রিক্যাল, এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কিন্তু ওপেন লাইনের সঙ্গে চাকরি করছে তাদের কিন্তু রেসপন্সিবিলিটি অনেক বেশি। লেভেল 1 থেকে 6 যে কর্মচারীগুলো রয়েছে অর্থাৎ নন গেজেটেড বা লেভেল 7 পর্যন্ত, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু অন্য সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জবের থেকে কিন্তু অনেক গুণ বেশি। একটা স্টেশন মাস্টার, ড্রাইভার, তাদের কিন্তু কিন্তু সবসময় কিন্তু নজর রাখতে হয় এবং তাদের কিন্তু টাইম টু টাইম ডিউটি করতে হয়। কারণ তাদের উপর কিন্তু রেলের যে সেফটি সেটা কিন্তু নির্ভর করছে। তৃতীয় যে পয়েন্টটি সেটা কিন্তু হচ্ছে হাই রিস্ক। রেলওয়ের যে জবগুলো রয়েছে তার 70 to 80% কিন্তু রিস্ক রিলেটেড জব। যেমন ধরো, অর্থাৎ যারা ওপেন লাইনে চাকরি করে, যেমন ধরো ড্রাইভার, ড্রাইভার যদি কখনো একটা সিগন্যাল মিস করে তাহলে কিন্তু ইমিডিয়েটলি তার চাকরি থেকে সে বরখাস্ত হয়ে যাবে, কারণ এটা প্যাসেঞ্জার সেফটি রিলেটেড জব। এবং তাছাড়াও কিন্তু তোমার যে, তোমরা জানো যে আমাদের যে উম, সরকারি চাকরি আমরা কিন্তু এই জন্যই আসি কারণ এটা নিশ্চিত চাকরি। একবার সরকারি চাকরিতে এসে গেলে তাহলে কিন্তু আমাদের জীবনটা খুব নিশ্চিত হয়ে যায়। কিন্তু রেলওয়ে থেকে এমন না। রেলওয়েতে কিন্তু তুমি যদি কোনো বড় ভুল করো সেক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি তোমাকে রিমুভাল ফ্রম সার্ভিস করে দেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ডিসমিস ফ্রম সার্ভিসও করে দেওয়া হয়। ডিসমিস ফ্রম সার্ভিস মানে হচ্ছে তুমি রেলে তো চাকরি পাবেই না, রেলের থেকে চাকরি পাওয়ার পরে কিন্তু বাইরে কোনো গিয়ে সরকারি চাকরিতেও তুমি আবেদন করতে পারবে না। তো এটা কিন্তু একটা, তুমি বলতে পারো, বা ট্রেন ম্যানেজার বা তুমি বলতে পারো তুমি স্টেশন মাস্টার, তাদের দ্বারা কিন্তু কোনোভাবে ভুল যদি কোনো কিছু হয়ে থাকে তার কিন্তু কোনো ক্ষমা নেই। তো এই সমস্ত পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করছো এই বিষয়টি কিন্তু অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী পয়েন্ট, ছুটি বা লিভ। রেলওয়েতে চাকরি করলে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো যে ছুটির একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। রেলওয়েতে কিন্তু দেখা যায় যখন কিন্তু কোনো ফেস্টিভ্যাল হয় তখন কিন্তু স্পেশাল ট্রেন চালানো হয়, যার ফলে যখন মানুষের ছুটির দরকার হয় তখনই কিন্তু রেলেতে কাজকর্ম বেশি এসে পড়ে, কারণ রেল একটি কিন্তু 24 ঘন্টার সার্ভিস। তো যে কোনো ফেস্টিভ্যালে কিন্তু দেখা যায় যে স্পেশাল বিভিন্ন ট্রেন দেওয়া হয় কিন্তু সেই কিন্তু ফেস্টিভ্যাল পারপোজ, আর যার ফলে রেলের কর্মচারীদের কিন্তু কাজকর্ম বেড়ে যায়। এটি কিন্তু একটা বড় নেগেটিভ দিক কিন্তু রেলওয়েতে চাকরি করার। পরবর্তী সমস্যা হচ্ছে পোস্টিং এর সমস্যা, কারণ রেলওয়ের কিন্তু বিস্তার সারা ভারতবর্ষব্যাপী, এবং সাধারণত রেলের বিস্তার শহরের থেকে গ্রামে কিন্তু বেশি। যার ফলে রেলেতে যারা চাকরি করে তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু পোস্টিং কিন্তু খুব রিমোট এরিয়া বা গ্রামে গঞ্জে হয়ে থাকে। যার ফলে সেখানে কিন্তু তাদের পোস্টিং হওয়ার ফলে প্রথম যে সমস্যাটি হয় সেটা কিন্তু তার স্যালারির সমস্যা, কারণ সেটি কিন্তু জেড ক্যাটাগরি সিটি হয়। যার ফলে সম লেভেলে থাকা সত্ত্বেও তাদের কিন্তু অন্য যে মানুষটি মেট্রো সিটিতে পোস্টিং হয় তার থেকে বেতনে অনেক কম পায়। তাছাড়া আরো অনেক সমস্যার মধ্যে বড় সমস্যা হচ্ছে সেখানে কিন্তু ভালো স্কুল, কলেজ, মার্কেট থাকে না।
যার ফলে তাদের ফ্যামিলি কিন্তু কমফোর্টেবল ফিল করে না সেই জায়গায় থেকে কিন্তু বসবাস করতে। এটাও কিন্তু একটি বড় সমস্যা রেলের ক্ষেত্রে। পরবর্তী সমস্যা, ট্রান্সফারের প্রবলেম। আমরা প্রত্যেকেই জানি যে রেলেতে ওয়ান রিকোয়েস্ট ট্রান্সফার কিন্তু তুমি 5 বছর পরে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। যদিও বর্তমানে রেলের একটি সার্কুলার রয়েছে যেখানে কিন্তু রেলের কিছু কিছু ডিপার্টমেন্টকে কিন্তু জেনারেল ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে সেটি 10 বছর করার জন্য, যদিও সেটি এখনো কিন্তু ইমপ্লিমেন্ট হয়নি। তো তোমরা যারা রেলওয়েতে কিন্তু যারা আবেদন করছো তোমাদের বাড়ির থেকে অন্য কোনো জনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু ট্রান্সফার নিয়ে বাড়ির কাছাকাছি আসতে কিন্তু খুবই একটি বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কারণ রেলেতে যারা যে সমস্ত ওপেন লাইন অর্থাৎ 60 to 70% যে সমস্ত কর্মচারী রেলের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের সুপারভাইজার তাদের অফিসার কিন্তু তাদের ট্রান্সফারের মেয়াদ অর্থাৎ মিনিমাম যে ক্রাইটেরিয়া সেটা ফিল করলেও 5 বছর বা 10 বছর, তাদের কিন্তু ট্রান্সফারের ক্ষেত্রে তারা কিন্তু অগ্রাধিকার দেয় না বা ট্রান্সফার তাদের কিন্তু অ্যাপ্রুভ করে না। যার ফলে তাদের কিন্তু লং টার্মে কিন্তু তাদের সেই জায়গায় থাকতে হয়, এমন একটি জায়গায় যেখানে তাদের চাকরি করার ইচ্ছা থাকে না, বাড়ির কাছাকাছি ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আসতে পারে না। যার ফলে কিন্তু তারা মানসিক অবসাদে অনেককে দেখা গেছে ভোগে যারা রেলে অন্য জনের চাকরি করে। এমনকি যে সমস্ত মানুষ কিন্তু তার নিজের জন্য অ্যাপ্লাই করেছো রেলের জন্য, কিন্তু যদি তাদের ডিভিশন আলাদা পেয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার বাড়ির কাছাকাছি পোস্টিং নিতে কিন্তু রেলের কর্মচারীদের কিন্তু খুবই হ্যাপা পোহাতে হয়। এক্সট্রা ডিউটি আওয়ার, রেলের ক্ষেত্রে কিন্তু এটি আরো একটি বড় সমস্যা, এক্সট্রা ডিউটি আওয়ার। কারণ সাধারণত প্রত্যেকের ফিক্সড ডিউটি থাকে, কিন্তু রেলের কিছু কিছু কর্মচারী থাকে যে মানুষদের কিন্তু প্রয়োজন অনুসারে তাদের কিন্তু এক্সট্রা ডিউটি করতে থাকে, এবং এক্সট্রা ডিউটি করার ফলে কিন্তু তাদের যে শিডিউল কাজগুলো থাকে ডিউটির পরে সেগুলো থেকে তারা কিন্তু আর করে উঠতে পারে না, এবং লং টার্মে ডিউটি করার জন্য বা এক্সট্রা ডিউটি করার জন্য কিন্তু তাদের হেলথের উপর প্রভাব পড়ে। এটিও কিন্তু একটি বড় নেগেটিভ দিক রেলওয়েতে চাকরি করার। নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ার্টারের সমস্যা। রেলের যে সমস্ত কোয়ার্টার রয়েছে সেই সমস্ত কোয়ার্টারগুলি স্টেশনের কাছাকাছি থাকলেও রেলের যে কোয়ার্টারের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়। সাধারণত এগুলো 40 থেকে 50 বছর পুরনো কোয়ার্টার কিন্তু বর্তমানে এখনো রেলওয়েতে কর্মচারী ব্যবহার করছে। যার ফলে যে অনেক মানুষ আছে যারা কিন্তু কোয়ার্টার নিতে চায়, কারণ কোয়ার্টার নিলে কিন্তু ইনকাম ট্যাক্স অনেকটাই কম আসে, কারণ কোয়ার্টারের যে টাকাটি সেটা কিন্তু অটোমেটিক স্যালারি থেকে কেটে নেওয়া হয়। যার কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু রেন্ট বাইরে গিয়ে রেন্টে ভাড়া নিয়ে কিন্তু তাদের ফ্যামিলির সঙ্গে থাকতে হয়। এবং তাছাড়া ভারতবর্ষে কিন্তু রেলে প্রায় 13 লক্ষের উপর কর্মচারী আছে, সেই রেশিওতে কিন্তু রেলের কোয়ার্টারের সংখ্যা যথেষ্টই কম। যার ফলে কোয়ার্টারের সংখ্যা কম এবং তার অবস্থা খারাপ হওয়ার জন্য মানুষের নেওয়ার আগ্রহ কম, এবং তারা কিন্তু রেন্টে গিয়ে থাকছে বলে তাদের কিন্তু এক্সট্রা পয়সা পেমেন্ট করতে হচ্ছে। সেই তুলনায় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য কর্মচারীরা কিন্তু যথেষ্ট ভালো কোয়ার্টার পেয়ে থাকে। এটি কিন্তু একটি বড় ড্রব্যাক রেলের চাকরি করার। পরবর্তী যে সমস্যাটি সেটা হচ্ছে মেডিকেল সমস্যা। রেলের ক্ষেত্রে মেডিকেল ব্যবস্থা কিন্তু রেল নিজেই দিয়ে থাকে, অর্থাৎ তোমাকে যদি কখনো কোনো ট্রিটমেন্ট করাতে হয় বা তোমার ফ্যামিলিকে যদি কখনো ট্রিটমেন্ট করাতে হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে রেলের ডক্টরকেই দেখাতে হবে বা রেলের হসপিটালে গিয়েই দেখাতে হবে। কিন্তু সাধারণত একটি জোনের বিস্তার অনেক বড় হওয়া সত্ত্বেও একটি জোনে কিন্তু একটি মুখ্য হসপিটাল থাকে, এবং ডিভিশনগুলোতে কিন্তু একটি করে কিন্তু মুখ্য হসপিটাল থাকে এবং কিছু হেলথ ইউনিট থাকে। যার ফলে যারা কিন্তু একটু রিমোট এরিয়ায় বসবাস করছে তাদের ফ্যামিলি নিয়ে রেলের ডক্টর দেখাতে অনীহা দেখা যায় ডিস্টেন্সের জন্য। যার ফলে তারা কিন্তু বাইরে কিন্তু টাকা দিয়ে কিন্তু তাদের চিকিৎসা করাতে হয়। এটি কিন্তু রেলের একটা ভীষণ বড় ড্রব্যাক। অন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে কিন্তু তেমনটি নয়, তারা কিন্তু প্রাইভেটের যে কোনো জায়গা থেকে কিন্তু তারা ট্রিটমেন্ট করিয়ে সেই টাকাটি কিন্তু সরকারের কাছ থেকে রিম্বার্স করিয়ে নিতে পারে, এবং এই দিক থেকে রেলের চাকরি কিন্তু একটা খুবই বড় সমস্যা তোমরা বলতে পারো। নেক্সট যে সমস্যা সেটা হচ্ছে রিক্রুটমেন্টের সমস্যা। সাধারণত দেখা যায় যে আমরা যারা কিন্তু যে কোনো চাকরির জন্য যখন আবেদন করি সেই চাকরির যে টোটাল প্রসেস সেটা কিন্তু 1 বছরের মধ্যেই শেষ হয়ে যায়, কিন্তু রেলের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম নোটিফিকেশন বের হওয়া থেকে পোস্টিং করা পর্যন্ত কিন্তু 3 থেকে 4 বছর সময় লেগে যায়। যার ফলে যে ছেলেটি 30 বছরের চাকরির জন্য আবেদন করেছিল তাকে চাকরি পেতে পেতে কিন্তু 33 থেকে 34 বছর তার বয়স হয়ে যায়। যার ফলে তার সার্ভিস টেনিওর কমে যায় এবং তার স্যালারি কিন্তু সে তুলনামূলক কম পায়, এবং কম সময় সার্ভিস পিরিয়ড থাকার জন্য কিন্তু আদার বহুত বেনিফিট আছে যেগুলো থেকে তারা কিন্তু বিতাড়িত হয়। তো এই ছিল রেলের কিন্তু চাকরির কিন্তু বিশেষ বিশেষ ড্রব্যাক গুলি।
তবে একটা কথা মনে রাখতে হবে, যারা এখনো পর্যন্ত চাকরি পাওনি তাদের জন্য কিন্তু এই ড্রব্যাক গুলো কোনো নেগেটিভ দিক নয়। তাদের কিন্তু এগুলো নিয়েই করতে হবে, প্রত্যেক রেল কর্মচারী কিন্তু এগুলোকে মেনে নিয়েই করছে। তবে হ্যাঁ, যাদের কাছে অপশন রয়েছে দুটো চাকরি বা তিনটে চাকরি, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই এই ড্রব্যাক গুলি দেখতে পারো। এবং আমি বলবো যে যারা কিন্তু রেলেতে এনটিপিসি বা রেলের অন্য এক্সামের জন্য আবেদন করছো, তারা অবশ্যই পোস্ট প্রিফারেন্স গুলোর উপর নজর দিও। কারণ রেলের এমন অনেক চাকরিও রয়েছে যেগুলি অফিসিয়ালি চাকরি বা যেখানে কিন্তু এক্সট্রা বেনিফিট গুলো পাওয়া যায়, সেই প্রিফারেন্স গুলোকে যদি তোমরা আগে দিয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা রেলের চাকরিতেও শান্তিতে বসবাস করতে পারবে, আর রেলের চাকরি তোমরা ভালোভাবে করতে পারবে। তো তোমাদের যদি এই রিলেটেড আর কোনো কোয়ারি থেকে থাকে, বা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা কোনো নেগেটিভ কমেন্ট থেকে থাকে, তাহলেও কিন্তু তুমি আমাকে কমেন্টস বক্সে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না। ধন্যবাদ।